খুব স্লো ঘুরছি। আমার কিন্তু এরকম কোনো মানে ব্যাপার নেই যে এতগুলো পয়েন্ট কভার করতে হবে বা ট্যুরিস্ট স্পট যেতে হবে, কিন্তু মেইন মোটিভ এটাই যে প্রথমবার দার্জিলিং এসেছি, সেটাও সোলো ট্রিপে, তো সব কিছু ভালো করে আমি এখানে জাস্ট ফিল করতে চাই। নমস্কার, প্রতীকীর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে সেকেন্ড ডে, এখন আমি বেরোচ্ছি, রেডি হয়ে গেছি, বেরোবো। তো ফার্স্টে আমি যাব ব্রেকফাস্ট করতে, আর তারপর সেখান থেকে আমি সাইট সিইংয়ের জন্য বেরোবো। আমি ট্রাই করব যে লোকাল ফুড ট্রাই করার, লোকাল সাইট সিইং করার, যতটা সম্ভব হেঁটে ঘোরার। আর লেটস সি হোয়াট দার্জিলিং হ্যাজ টু অফার। চলো যাই। এই চলে এসেছি যথারীতি খোপের সামনে, অ্যান্ড সবাই ছবি তুলতে ব্যস্ত। আস্তাবলের সাইড দিয়ে এলাম, এসে ওপর দিকটা উঠতে হবে, তাহলে এখানেই কিন্তু এই টম অ্যান্ড জেরি রেস্টুরেন্ট, যেটা সকাল 8টা থেকে রাত্রি 8টা অবধি খোলা থাকে। আচ্ছা, তো এখানে আমার এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পাচ্ছেন যে খাবারটা কত ভালো ছিল খেতে। আমি জাস্ট ছোট্ট করে একটু বলে দিই, এখানে আসলে মানে দার্জিলিংয়ে আসলে কিন্তু টম অ্যান্ড জেরি ক্যাফেটা মাস্ট ভিজিট। আমি অর্ডার করেছিলাম চিকেন থেন্তুক, এর দাম ছিল 200 রুপিসের আশেপাশে, তার বেশি নয়, 250-র বেশি নয়, 200 থেকে 250-র ভেতরে কিছু একটা প্রাইস ছিল। আর এই ক্যাফের যা অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে খাবারের কোয়ালিটি, এভরিথিং ভীষণ ভীষণ ভালো। টম অ্যান্ড জেরি থেকে জাস্ট ব্রেকফাস্টটা করে বেরোলাম, আর দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টে ঢোকার আগে এবং বেরোনোর পরে চট করে কিভাবে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। মানে আমার পেছনের গাড়িটাও ঠিক করে দেখতে পাবেন না। ওয়াও! এই হচ্ছে আজকে মল রোডের অবস্থা। এইখান দিয়ে এই যে স্ট্যাচুটা আছে, এর সোজা গিয়ে হচ্ছে টম অ্যান্ড জেরি রেস্টুরেন্টটা, আর আমার হোটেল হচ্ছে এই লাইনটা দিয়ে। যাই হোক, এই হচ্ছে মলের অবস্থা। ভীষণ ফগ হয়ে গেছে, এতটা ছিল না, বাট অনেক মেঘ চলে এসছে এখন। তো এই আচ্ছা, এখন আমি টম অ্যান্ড জেরি ক্যাফে থেকে বেরিয়ে মল মার্কেটের দিকে যাচ্ছি, আর মেইনলি আমার ফোকাস এখন মহাকাল টেম্পলের দিকে যাওয়া। তো আজকে সেকেন্ড ডে দার্জিলিংয়ে, আমার ফার্স্ট গন্তব্য হচ্ছে মহাকাল টেম্পল। চলুন ঠাকুর দর্শন করে যাত্রা শুরু করা যাক। মহাকাল টেম্পলের মোস্ট প্রবাবলি আমি রাস্তা ভুল করেছি। এনিওয়েজ, এখন আমি যাচ্ছি, এখানে একটা চার্চ আছে, চার্চের সামনে দিয়ে পেছনে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আছে, টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বলে, রঙ্গমঞ্চ, গোর্খা রঙ্গমঞ্চ ভবন। তো সেটার সামনে দিয়ে ওপরের দিকে উঠে যাচ্ছি। আমি এখানে একজনকে জিজ্ঞেস করলাম, সোলজার ছিলেন দাঁড়িয়ে, তো উনি বললেন এই ওপরের দিকে উঠে এখান থেকে শর্টকাট আছে, একটা রেস্টুরেন্ট আছে, তার পাশে দিয়ে যে সিঁড়ি আছে সেটি দিয়ে মহাকাল টেম্পলে ওঠা যায়। সেই চেষ্টাই করছি, অলরেডি দম ফুলছে। আচ্ছা, যে গভর্নমেন্ট অফিসটা দেখিয়েছিলাম সেই রাস্তাটা দিয়ে সোজা এখানটা দিয়ে এলাম, এসেই কিন্তু এরকম লেখা রয়েছে যে মহাকাল পাথওয়ে কনস্ট্রাক্টেড অ্যান্ড মেনটেন্ড বাই দার্জিলিং জিমখানা ক্লাব লিমিটেড। তো এটাই হচ্ছে জিমখানা ক্লাব। এর সাইড দিয়ে যে রাস্তাটা রয়েছে এখানটা দিয়ে সোজা চলে গেলে কিন্তু শর্টকাট হয় মহাকাল টেম্পল যাওয়ার জন্য। ল্যান্ডমার্ক হিসেবে এটাও দেখতে পারেন, যশস্বী
স্যান্ডলিং বলে যে এটা মোস্ট প্রবাবলি একটা হোটেল, তো এইটাকেও ল্যান্ডমার্ক হিসেবে দেখতে পারেন। তো বেসিক্যালি এই ক্লাব আর এই হোটেল এই দুটোকে ল্যান্ডমার্ক হিসেবে দেখে কিন্তু মন্দিরে যেতে পারেন। আর এই যে খুবই সুন্দর প্লেজেন্ট জায়গা। এই রাস্তাটি এই দেখুন অনেক মানুষ যাচ্ছে, কারণ একটা শর্টকাট পরে কাইন্ড অফ, তো যেতে পারেন। মহাকাল টেম্পলের শর্টকাট হলো যেটা ছিল ওই সামনে যে বিল্ডিংটা আছে, এই সিঁড়ি এইখানটা দিয়ে সোজা চলে যেতে হবে। সিঁড়ির সামনে অবশ্য দেওয়া আছে যে মহাকাল টেম্পল যাওয়ার রাস্তা, সেখানটা দিয়ে উঠতে হবে। আর এখানে এরকম খেলা হচ্ছে, অনেকে এখানে বসে খেলাও দেখছেন। দারুণ লাগছে কিন্তু এটা, মানে আমি এই প্রথম এরকম লাইভ দেখছি। তো এই যে ওকে, তো ওই সিঁড়ি দিয়ে যে রাস্তাটা ছিল একটু সিঁড়ি লাগতে পারে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। ইনফ্যাক্ট ওখান থেকে দাঁড়িয়ে একদম নির্জন, খুব ভালো যদি ফগ না থাকে ভালো একটা ভিউ পাওয়া যাবে। তো যাই হোক, সিঁড়িটা এই কার পার্কিংয়ের ভেতর দিয়ে উঠে এলো, তো আমি এলাম। আর এই হচ্ছে মহাকাল টেম্পলের কার পার্কিং। ওই যে পেছনে টেম্পলের গেট রয়েছে, তো ওদিকটায় যাব। আর এই বেশ ভালো লাগছে। আর ইনফ্যাক্ট এখান থেকে ভিউ খুবই ভালো পাওয়া যাবে। যদি আমার পেছনটায় দেখেন, এখন ফগ রয়েছে, ফগ না থাকলে দারুণ ভিউ এখান থেকে পাওয়া যাবে, সেটা বুঝতেই পারছি। যাই হোক, চলুন মন্দিরে যাওয়া যাক। মহাকাল মন্দিরের সিঁড়ি দিয়ে জাস্ট এই কয়েক ধাপ উঠলাম, আর তাতেই এই দৃশ্য দেখতে পাচ্ছি। মানে পুরো মেঘ ভেসে যাচ্ছে, মেঘ ঢুকছে, ইনফ্যাক্ট আমি মেঘের ভেতর ঢুকে যাচ্ছি। যাই হোক, এই হচ্ছে এখান থেকে ভিউ। এই মেঘ এই মাত্র এলো, এতটা বেশি এটা না থাকলে দারুণ একটা ভিউ এখান থেকে পাওয়া যেত। মানে সামনেটা পুরো ফাঁকা, আমি জাস্ট ইমাজিন করছি কত অসাধারণ লাগতো দেখতে। জানি না, মেঘ এখন সবে ঢুকছে, মন্দিরে কিছুক্ষণ সময় তো থাকবো, ততক্ষণে যদি মেঘটা সরে যায় তো হোপফুলি ভালো লাগবে। দেখা যাক। পাহাড়ি রাস্তায় হাঁটা বা আপহিল ওঠা, এর মতো কষ্টকর কাজ আমার বোধহয় আর কিছু নেই। যাই হোক, উঠি। এই হচ্ছে, আমি মহাকাল মন্দিরের সিঁড়ি দিয়ে জাস্ট উঠতেই যাচ্ছিলাম। এখানটায় একটা জিনিস লেখা রয়েছে যে মেয়েরা যারা আসছেন তারা অবশ্যই কোনো শর্ট স্কার্টস বা ড্রেস এখানটায় অ্যালাউড নয়। তো এই জিনিসটা কিন্তু মাথায় রেখে আসবেন। তো প্রপার ড্রেস আপ করে তবেই কিন্তু এই মন্দিরে ভিজিট করতে আসবেন। এই দেখুন মন্দির যাওয়ার রাস্তা, আর কি দারুণ সব প্রেয়ার ফ্ল্যাগস লাগানো রয়েছে। এগুলো আমরা বৌদ্ধ ধর্মে দেখতে পাই। তো সিকিমের দিকে গেলে বা মনেস্ট্রির আশেপাশে গেলে কিন্তু এই ফ্ল্যাগগুলো প্রচুর দেখা যায়। তো এটা একটা বৌদ্ধ ধর্মের নিদর্শন। কিন্তু মহাকাল মন্দিরটি এমনই একটা মন্দির যেখানে শুধু বৌদ্ধ ধর্ম নয়, বৌদ্ধ আর হিন্দু ধর্মের একটা মেলবন্ধন দেখা যায়। আর এটিই কিন্তু এই মন্দিরের বিশেষত্ব। এই রাস্তাটা দিয়ে কিন্তু এলাম, আর এসে জুতো খুলে এটাই হচ্ছে প্রথম মন্দির, আর এটা হচ্ছে পুরো মন্দির চত্বর। এই যে মন্দিরটি দেখালাম তার ঠিক অপোজিটেই কিন্তু এরকম বেলস দেওয়া রয়েছে, আর খুবই সুন্দর একটা ভাইব এখানটায়। গিঙ্গো বিলো বা ট্রি বা লিভিং ফসিল বলেও কিন্তু একটা দেখুন গাছ দেওয়া রয়েছে। কেন এটাকে এটা বলা হয় সেটা আমি জানি না, আপনারা কেউ জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু এই হচ্ছে মন মন্দিরে যাওয়ার রাস্তা। চলুন মন মন্দিরের দিকে যাওয়া যাক। আর ওই দেখুন বানর বসে আছে মন্দিরের ওপরে। মন্দিরের উল্টো দিকে কিন্তু এরকম আরেকটি প্রেয়ার কক্ষ রয়েছে। এখানে অনেক বানর রয়েছে, সেখান থেকে খুব সাবধানে থাকতে হবে।
মন্দিরের ঠিক সামনেই কিন্তু এরকম একটি ত্রিশূল আছে, যেটি আমাদের মহাদেবের ত্রিশূল। আর এখানটায় অনেকগুলো শিবলিঙ্গও আমি দেখতে পাচ্ছি, পরপর এভাবে লাইন দিয়ে রয়েছে। তো এখানে পুরো মন্দিরটা এরকম প্রেয়ার হুইলস দেওয়া আছে। তো মন্দিরটা কিন্তু বেশ সুন্দর। মহাকাল মন্দিরে ঘুরলাম, মানে এখনও ঘুরছি। দারুণ পরিবেশ লাগছে এখানে, মানে মেঘ চলে যাচ্ছে, মেঘ ঢুকে যাচ্ছে, ইনফ্যাক্ট আমি দাঁড়িয়ে আছি, গায়ের ভেতর দিয়ে বেরিয়ে যাচ্ছে। অনবদ্য অনুভূতি। আমার পেছনে যে মন্দিরটা আছে দেখতে পারেন যে মানে কি দারুণ, পুরো মেঘে ঢেকে গেছে। একটু আগে অবধিও এটা পুরো ক্লিয়ার ছিল, এখন একদম মেঘে ঢেকে গেছে। আর কিছুটা দূরে এই নিচের যে মন্দিরটি আছে, এটা তো জাস্ট দেখাই যাচ্ছে না। একটু আগে অবধি ক্লিয়ার ছিল, এখন আর দেখা যাচ্ছে না। পাহাড়ের এটাই মজা। কি পরিমাণ ফগ হয়ে গেছে। এখানটায় এসছি মন্দির থেকে একটু নিচের দিকে, এখানে জুতো টুতো রাখার জায়গা আছে। এখানে অনেক বড় একটি গাছ আছে, গাছকে ঘিরে শেড। আর ওই দিকে যে গেটটা আছে ওখানটা দিয়ে বলা আছে যে নিচের দিকে একটা গুফা আছে। তো গুফায় আমি যাচ্ছি না, সিঁড়ি দিয়ে দেখলাম অনেকটা ঢালু। তো আমি এখন রিটার্ন করব অন্যান্য গন্তব্যের দিকে। নিচ থেকে ওপরে পাহাড়ে উঠতে আস্তে আস্তে এতটাই দম ফুলে গেছে যে এখানে বসার জায়গা দেখে আমি জাস্ট বসে পড়েছি। তো বেরোবো এবার এখান থেকে। নেক্সট আমি যেতে চাইবো মিউজিয়াম, জু। কারণ জুতে একটু বেশি টাইম লাগবে হোপফুলি, তো সেইটা আমি এখন যেতে চাইবো। আর আরও অনেক জায়গা আছে, বাতাসিয়া লুপ আছে, সেখানে কিছু মিউজিয়াম আছে, ওদিকে আরও বেশ কিছু মনেস্ট্রি আছে। তো সেগুলো আমি এই মুহূর্তে যাচ্ছি না, কারণ প্রচুর ফগ হয়ে গেছে। ওইগুলোতে গিয়ে অ্যাকচুয়ালি এখন কিছু দেখতে পাবো না, শুধু ওই জায়গাটা ছাড়া। ওগুলো ভিউ পয়েন্টের মতো কাজ করে। তো এত ফগে ওখানে গিয়ে অ্যাকচুয়ালি কোনো সেন্স মেক করছে না। তো আমি আগে জুটা দেখবো, সেখানটায় যতটা সময় লাগে। খুব স্লো ঘুরছি, আমার কিন্তু এরকম কোনো মানে ব্যাপার নেই যে এতগুলো পয়েন্ট কভার করতে হবে বা ট্যুরিস্ট স্পট যেতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আমি জাস্ট এখানে এসেছি, আমি জায়গাটাকে ফিল করছি, চেষ্টা করছি যতটা সম্ভব ভিডিওতে তুলে ধরার। কিন্তু মেন মোটিভ এটাই যে প্রথমবার দার্জিলিং এসেছি, সেটাও সোলো ট্রিপে। তো সব কিছু ভালো করে আমি এখানে জাস্ট ফিল করতে চাই। খুব স্লো ট্রাভেল করব, কোনো তাড়াহুড়ো নেই, কিচ্ছু নেই। 1-2 দিন যা আছি তাতে যতটুকু সম্ভব এই জায়গাটার ফিল নেব, আর তারপর চলে যাব। তো চলুন এবার দ্বিতীয় গন্তব্য চিড়িয়াখানা, সেটাই যাওয়া যাক। রাস্তা দিয়ে গেছিলাম, সেই সিঁড়ি দিয়ে পেছন দিয়ে যে রাস্তাটা, সেখান দিয়েই আবার ফেরত যাচ্ছি। এখানে একজন লোকালকে জিজ্ঞেস করলাম যে জু কিভাবে যাব, পায়ে হেঁটে অর শেয়ার্ড ক্যাবে। তো বললো সেম রাস্তা দিয়ে নিচে নেমে যেতে, সেখান থেকে শেয়ার্ড ক্যাব পাওয়া যাবে, বাস স্ট্যান্ডও আছে, সেখান থেকে পাওয়া যাবে। তো আমি এখন সেখানেই যাচ্ছি। প্রচুর হাওয়া না, অ্যাকচুয়ালি মেঘ, হাওয়ার থেকেও বেশি মেঘ, সেটাতেই ঠান্ডাটা লাগছে। আদারওয়াইজ খুবই প্লেজেন্ট ওয়েদার। ঘুরবে পরে, আগে এটা দেখো। মেঘটা কিভাবে আসছে সেটা দেখতে পাচ্ছ। ঘোরাঘুরি অনেক হবে, কিন্তু প্রকৃতির এই জিনিস, এইগুলো দেখতে হয়। এই রাস্তাটা ধরেই কিন্তু সোজা এলাম চক মার্কেট বা বাস স্ট্যান্ড থেকে। শেয়ার্ড ক্যাবে আমি এসেছি, 20 টাকা করে ভাড়া নিল। জাস্ট কিছুটা এসেই এইখানটায় নামিয়ে দেবে। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এইখানটা থেকে দেখুন লেখা আছে জু 5 মিনিট ওয়াক।
এইখানটা থেকে ওপরে উঠে গেলেই কিন্তু ওপরটাই চিড়িয়াখানা। তো চলুন যাওয়া যাক। এই হচ্ছে পদ্মা নাইডু হিমালয়ান জিওলজিক্যাল পার্ক, আর এই হচ্ছে এন্ট্রান্স, সামনে টিকিট কাউন্টার। টিকিটের প্রাইস কিন্তু 110 টাকা করে, আর বাকি ডিটেলস আমি দেখাচ্ছি ভেতরে যাওয়ার সময়। আচ্ছা, এখানটায় দেখুন প্রাইস ডিটেলস দেওয়া আছে। ইন্ডিয়া অ্যান্ড এসএআরসি কান্ট্রিজ 110 টাকা পার হেড, ফরেনার হলে 180, আর ক্যামেরা ডিএসএলআর ডিজিটাল ক্যামেরা থাকলে সেটা 10 টাকা এক্সট্রা। এন্ট্রি করলাম গেট দিয়ে, ঢুকেই ডান দিকে এরকম দেখতে পাবেন এই যে ম্যাপটা, এটা কিন্তু খুবই কাজের। তো এটা পুরোটা দেখায় যে কোথায় কি আছে না আছে, এটার উপর বেস করে আপনারা কোন রুটে প্রথমে যাবেন না যাবেন সেটার কিন্তু ডিটেলস করতে পারেন। তো এটার আমি এখানে জাস্ট একটু ধরছি, আপনারা চাইলে এটা একটু পজ করেও দেখে নিতে পারেন, আর কখনো যদি আসেন এটা স্ক্রিনশট নিয়েও আসতে পারেন। আর এখান দিয়ে ঢুকে বেশ কিছু জায়গা, খাবার দাবারের আই থিঙ্ক দোকানপত্র আছে, সুভেনিয়ার্সেরও দোকান আছে, আর ভেতর দিকে এরকম মার্ক করা আছে কোন দিকে কি আছে, সেইটাও কিন্তু হেল্প হতে পারে। তো চলুন এবার যাওয়া যাক। দুটো প্রাণী পেছনে ছিল, দেখতে পেলাম না, খাঁচা ফাঁকা, হয়তো ভেতরে ঢুকে আছে কোথাও। যাই হোক, বেসিক্যালি এরা তো মানুষের সঙ্গে থাকার মতো প্রাণী নয়, এরা নিরিবিলিই পছন্দ করে। তো এখানে ওদেরকে এভাবে রাখা হয়েছে ঠিকই, কিন্তু ওরা প্রেফার করে একটু ভেতরের দিকে থাকার বা লুকিয়ে থাকার। তো জানি না, হয়তো ভেতরেই যে কেভগুলো করা রয়েছে তার ভেতরে গিয়ে থাকতে পারে। এখানেও একটা ছিল লেপার্ড ক্যাট, তাকেও আমি দেখতে পেলাম না। ও না, পেয়েছি পেয়েছি পেয়েছি, সি সি। এই দেখুন মহাশয় কোথায় উঠে রয়েছে, পুরো মিশে গেছে ওর গায়ের রংটা দেখুন, আর দেখাই যাচ্ছে না। মানে আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছিলাম এখান থেকে। কি দারুণ, মানে পুরো লেপার্ডের মতোই লাগছে। এটা যে বেড়াল কেউ বলবে না। দেখুন দেখুন, ঘুরে গেল ঘুরে গেল ঘুরে গেল, ওর পছন্দ হয়নি আমাকে। ঠিক আছে, ও একা থাক, ছেড়ে দিই ওকে। এই দেখুন হিমালয়ান ব্ল্যাক বিয়ার। কি ম্যাসিভ! আর এইটাকেই আমি বলছিলাম, এই দেখুন পাহাড়ের পুরো জায়গাটা, মানে কোনো পাহাড় নষ্ট না করে যে গাছগুলো রয়েছে এগুলো কিন্তু পাহাড়ের অরিজিনাল গাছ, সেগুলোর ভেতরেই কিন্তু এরকম পার্টিশন করে করে জুয়ের অ্যানিম্যালদের রাখা হয়েছে। যাই হোক, ব্ল্যাক বিয়ার ঢুকে গেল ভেতরে, আমরা যাই, এগোতে থাকি। মাউন্টেনিয়ারিং মিউজিয়ামে ওঠার যে রাস্তাটা, ওখানে দেখুন এই পুরনো আমলের যে লেটার বক্স সেটি একটি আছে। কথা বলতে বলতে যে এত বড় ভিডিও হয়ে গেছে বুঝতেই পারিনি। যাই হোক, আজকের দিনের বাকি দ্রষ্টব্য নিয়ে আসছি পরবর্তী ভিডিওতে, না হলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।